আজকে আমরা আলোচনা করব ইতিহাসের যে নেক্সট আরও কিছু রয়েছে সেগুলো সম্পর্কে। আজকে হবে লেকচার 4। আজকেও কিন্তু ইন্ডাস সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতার সম্পর্কেই আলোচনা করব আমরা। সিন্ধু সভ্যতার মধ্যে আমরা হরপ্পা স্থানটি দেখেছিলাম, বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবার আমরা একে একে বাকি যে জায়গাগুলো ছিল শর্ট যেটি দিয়েছিলাম, এখন সেই জায়গাগুলোর বিস্তারিত আলোচনা আমরা করব। সেখানে কি কি পাওয়া গেছে এবং কে কে খোঁজ করেছেন, কে খোদাই করেছেন, সমস্ত কিছু। তো প্রথমে যে স্থানটি আসছে হরপ্পার পরে তা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের টিলা, অর্থাৎ যেখানে মৃত মানুষ অনেক পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে মৃতের টিলা। মৃতের টিলা এটি কিন্তু মহেঞ্জোদারো যে শব্দটি সেটি সিন্ধি ভাষার একটি শব্দ। সিন্ধু নদীর ডান দিকে অবস্থিত ছিল এই স্থানটি। মহেঞ্জোদারো কোন দিকে ছিল? সিন্ধু নদীর ডান দিকে। খোঁজ করেন 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি। এখান থেকে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট হয়ে যায় যে স্থানটির খোঁজকে করেন রাখাল দাস ব্যানার্জি 1922 খ্রিস্টাব্দে। এর অন্য নাম সিন্ধ এর বাগান বা সিন্ধ নকল স্থান, রাজস্থানের বাগান, স্তূপ এর শহর, এই কয়েকটি তার অন্য নামেও তাকে জানা যায়। খোদাই করেন 1922 থেকে 26 রাখাল দাস ব্যানার্জি এবং জন মার্শাল। এরা দুইজনে মিলে এই মহেঞ্জোদারো স্থানটিকে খোদাই করেন। 1927 EH মেকে অন্য একজন এও খোদাই করেন। ঠিক আছে, অন্য আরেকজনও কিন্তু এর খোদাই করেন, ওরা দুজন বাদে। 1945 মার্টিন হুইলার এবং 1965 জর্জ ঢেলস্কা এরাও কিন্তু এই স্থানটির খোদাই করেছেন। তারপর এই স্থানে মোট 7 বার তৈরি করা হয় এবং ধ্বংস করা হবার খবর কিন্তু পাওয়া যায়। মহেঞ্জোদারোকে 7 বার তৈরি করা হয়েছে এবং 7 বার কিন্তু ধ্বংসও করা হয়েছে। মহেঞ্জোদারো থেকে পাওয়া তথ্য, এখান থেকে কি কি তথ্য পাওয়া যায় দেখো। যে বৃহৎ অন্নাগার, মানে যে জায়গায় রাখা হয় খাবারের জিনিস সেটাই অন্নাগার, সবচেয়ে বড় অন্নাগার কিন্তু এখান থেকে পাওয়া গেছে, মানে সিন্ধু সভ্যতার স্থানগুলোর মধ্যে থেকে। মার্টিন হুইলার এই কথাটি বলেন মহেঞ্জোদারোর সবচেয়ে বড় বিল্ডিং কিন্তু ছিল এটি। তো যদি বলা হয়ে থাকে যে সিন্ধু সভ্যতার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং কোথাও পাওয়া গেছে, তাহলে মহেঞ্জোদারোতে কিন্তু পাওয়া গেছে, সেটি হচ্ছে বৃহৎ অন্নাগার। বিশাল স্নানাগার বা সুইমিং পুলও পাওয়া গেছে। ধার্মিক অনুষ্ঠানের সময় এখানে স্নান করা হতো, অন্য সময় কিন্তু না। বিশেষ করে যখন ধার্মিক অনুষ্ঠান হতো তখনই কিন্তু এই স্নানাগারে স্নান করা হতো। এটি কেল্লার ভিতরে ছিল, অর্থাৎ এই স্থানটি কিন্তু কেল্লার ভেতরে ছিল, বাইরে কোনো জায়গায় নয়। স্নানাগার দেখে জন মার্শাল বলেন তৎকালীন বিশ্বের আশ্চর্যজনক নির্মাণ। কারণ হচ্ছে সেখান থেকে তখন এত পুরনো স্নানাগার হলেও সেখান থেকে জল বের করার যে একটা রাস্তা, সেই রাস্তা ছিল এবং জল ভর্তি করার জন্য রাস্তা ছিল আলাদা আলাদাভাবে, তাই এটি আশ্চর্যজনক নির্মাণ। আর যেহেতু স্নানাগারটি ওই কেল্লার ভেতরে ছিল তার কারণে কিন্তু সবাই সেখানে সবসময় প্রবেশ করতে পেত না। এটা একটা ভালো দিক, তখনকার দিনে তো মহামারী থাকতো, তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো দিক যে সবাই যদি সবসময় সেই স্নানাগারে যেতে না পারে তবে রোগ ব্যাধিও কিন্তু কম হয়। যাই হোক, তারপর মোহরের উপর পশুপতি শিবের কিন্তু চিত্র পাওয়া যাচ্ছে। শিবের চারদিকে 4টি পশু পাওয়া যায়, আর পশুর মালিক ছিল বলেই শিবকে কিন্তু কি বলা হচ্ছে, এখানে পশুপতি বলা হচ্ছে। দেখো মহেঞ্জোদারোতে চারদিকে 4টি পশু যে ছিল, শিবের চারদিকে বাঁদিকে মহিষ ও হাতি ছিল, ডান দিকে গন্ডার ও বাঘ ছিল, নিচে ছিল হরিণ এবং উপরে মাছ। এটি ছিল শিবের আদি রূপ। এবং পুরোহিতের ঘর পাওয়া যাচ্ছে, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে সেখানে পুজো আদি হতো। পাথরের তৈরি দাড়িযুক্ত যোগীর মূর্তিও পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারোতে। ডান্সিং গার্ল পাওয়া যাচ্ছে, সেটি কাঁসার তৈরি, হাতে আবার চুড়ি ছিল। মৃতের অবশেষ পাওয়া যাচ্ছে, সুতি কাপড়, তামার হেয়ারপিন, সর্বাধিক কুয়ো সেখানে পাওয়া গেছে। এগুলো থেকে বোঝা যায় যে তখনকার যে সংস্কৃতিটা ছিল তখন মোটামুটি একটু সাজগোজ কিন্তু মানুষ করত। তারপর সর্বাধিক মোহরও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে মোহর বলতে যে টাকা, সেই টাকার কথা বলা হচ্ছে। তারপরে স্থান আসছে চানহোদড়ো। চানহোদড়ো যে মহেঞ্জোদারো থেকে 400 মাইল দূরে এই স্থানটি অবস্থিত। সিন্ধু প্রাণ পাকিস্তান, ঠিক আছে, কোথায়? পাকিস্তানে
খোঁজ করেন 1331-এ এন.জি. মজুমদার অর্থাৎ নানীগোপাল মজুমদার কিন্তু এই স্থানটির খোঁজ করেন। খোদাই করেন 1935-এ আর্নেস্ট মেকে নামে একজন। আর এটি ছিল ইন্ডাস্ট্রিয়াল সিটি, অর্থাৎ এখানে কিন্তু শিল্প অবস্থিত ছিল, কারখানা অবস্থিত ছিল। মাটির জিনিস বানানোর কারখানা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মেকআপ কিট এবং লিপস্টিকও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় মানুষ সাজগোজ করত। ইঙ্ক পট পাওয়া যাচ্ছে, অর্থাৎ কালি রাখার যে পাত্র তা পাওয়া যাচ্ছে। তার থেকে বোঝা যায় যে অল্প স্বল্প মানুষ কিন্তু লেখালেখি করত। তারপর পিতলের এক্কা গাড়িও এখানে পাওয়া যাচ্ছে। তারপর অলঙ্কৃত বাঁকা ইট, বেড়ালের পিছনে ছুটতে থাকা কুকুরের পায়ের ছাপও কিন্তু পাওয়া যাচ্ছে। আমি এই ব্যাপারটি দেখে অবাক যে আগের থেকেই দেখো বেড়ালের পিছা কিন্তু কুকুর করে, আর এই প্রমাণটি কিন্তু পাওয়া যাচ্ছে যে অলঙ্কৃত ইটের মধ্যে। তারপরে অন্য স্থান রয়েছে লোথাল। এটা কোথায় অবস্থিত? আহমেদাবাদ, গুজরাটে। এটা কিন্তু আমাদের ভারতবর্ষে এখন। তারপর হচ্ছে খামবাদের খাড়ি নদী হচ্ছে ভগুয়া নদী। ঠিক আছে, খামবাদের খাড়ির কাছে যে নদীর পাশে অবস্থিত তা হচ্ছে ভগুয়া নদী। তারপর খোঁজ করেন এস.আর. রাও 1954-তে, শ্রীরঙ্গনাথ রাও। ঠিক আছে, এস.আর. রাওয়ের ফুল ফর্ম এখানে দেওয়া। শ্রীরঙ্গনাথ রাও খনন করেন 1957 খ্রিস্টাব্দে। তিনি কিন্তু আবার খননও করেছেন, খোঁজ করেছেন এবং খনন করেছেন। তারপর তথ্য কি কি পাওয়া যাচ্ছে দেখো। বাট মানে হচ্ছে মাপার যে যন্ত্র। বাট বলতে এখানে কেজি দ্বারা মাপার যে কেজি সিস্টেম, আর মাপটা হচ্ছে মিটার, অর্থাৎ লম্বা চড়ার ক্ষেত্রে আর ওজন করার ক্ষেত্রে বাট ব্যবহার করা হতো। আর হাতির দাঁতের কিন্তু স্কেল পাওয়া গেছে এখানে। তারপর মেসোপটেমিয়ার মোহর পাওয়া গেছে। মেসোপটেমিয়া থেকে যে মোহর ব্যবহার হতো সেই মোহর কিন্তু এই লোথালে পাওয়া গেছে। তারপর চালের ছাল এবং ধানের ভুসি, মাম্মিকা মডেলের খেলনা, এ সমস্ত কিন্তু এখানে পাওয়া গেছে। তারপর আনাজ পেশার চাক্কি অর্থাৎ শিল বাটা পাওয়া গেছে। দরজা রাস্তার দিকে কিন্তু ছিল। দেখো আব্রু রক্ষা করার জন্য তেমন কোনো ব্যাপার নেই এখানে। রাস্তার সামনের দিকে কিন্তু দরজাগুলো ছিল, যার কারণে আর কি সুবিধা হতো তাদের যাতায়াতের, কিন্তু তাদের তেমন একটা লজ্জার বিষয় বা অন্যান্য কোনো কিছু সেই ব্যাপারটা কিন্তু এখানে ছিল না। তারপরে অন্য আরেকটি স্থান হচ্ছে কালীবঙ্গা, হনুমানগঞ্জ এবং রাজস্থানে অবস্থিত। এটিও ভারতে। নদী, যে নদীর পাশে অবস্থিত তা হচ্ছে নদী ঘরঘরা নদী বা সরস্বতী নদী যাকে বলা হয়ে থাকে। খোঁজ করেন কে? আমলানন্দ ঘোষ 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। আর খনন করেন 1961 থেকে 67 এর মধ্যে বি লাল। ঠিক আছে, বনোয়ারি লাল। আর একজন সঙ্গে গেছিলেন বি.কে. থাপার, বালকৃষ্ণ থাপার। এরা দুজনে কিন্তু এই কালীবঙ্গা স্থানটির খনন করেন। তারপর হচ্ছে শব্দটির অর্থ কালীবঙ্গা, এর অর্থ হচ্ছে কালো চুড়ি, যা সিন্ধি ভাষার একটি শব্দ। এখানে কেবল কাঁচা ইটে তৈরি বাড়ি পাওয়া গেছে। কালীবঙ্গাতে কি ছিল? কাঁচা ইটের দ্বারা তৈরি বাড়ি পাওয়া গেছে। কাঠের হাল পাওয়া গেছে, তার মানে বোঝা যায় যে চাষবাস হতো। তারপর একটি মেয়ের মাথায় 6টি ছিদ্র পাওয়া গেছে, অর্থাৎ অপারেশনের কিন্তু একটা লক্ষণ তখনই পাওয়া গেছে। কালীবঙ্গাতে অপারেশনের একটা নিদর্শন পাওয়া গেছে। তারপর দেখো উট সম্পর্কে জানা যায় এখান থেকে, এবং চাষ করা জমি উল্টো পাল্টা চাষের নিদর্শন কিন্তু পাওয়া যায়। উল্টো পাল্টা এদিক থেকে আসে এবং এদিকে যায়, এরকমভাবে উল্টো পাল্টা চাষের নিদর্শন পাওয়া যায়। 60টি যজ্ঞবেদীও এখানে পাওয়া যাচ্ছে। আর ভূমিকম্পে কালীবঙ্গা নষ্ট হয়ে যায়। হাতির দাঁতের চিরুনি কিন্তু এখানে পাওয়া গেছে। তারপরে অন্য আরেকটি স্থান, সেটি হচ্ছে বনাবলী, হিসার, হরিয়ানা। এটি হরিয়ানাতে অবস্থিত। কোন নদীর তীরে? রঙ্গই বা সরস্বতী নদীর তীরে কিন্তু এই স্থানটি অবস্থিত। খোঁজ করেন কে? আর.এস. বিস্ট, রবীন্দ্র সিং বিস্ট এই স্থানটির খোঁজ করেন। মাটির তৈরি হাল, এর খেলনা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু চাষের নিদর্শন পাওয়া যায়, মানে বোঝা যায় যে এখানে চাষবাস হতো, যার নিদর্শন রয়েছে। জব এর অবশেষ এখানে পাওয়া গেছে। তিল ও সর্ষের অবশেষও এখানে পাওয়া গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে জব, তিল এবং সর্ষে এই সমস্ত কিছুর চাষ এই বনমালীতে হতো। তামার তৈরি তীরের মাথা পাওয়া যাচ্ছে, ওখানে যুদ্ধর ক্ষেত্রে বা অন্যান্য শিকারের ক্ষেত্রে ওই সমস্ত ব্যবহার হতো, তাও বোঝা যাচ্ছে এই জায়গায়। সেলমারির পাকা মোহর কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, এখানেও কিন্তু টাকা পয়সার একটা ব্যবস্থা পাওয়া যাচ্ছে। তারপর দেখো সুরকোটরা, অন্য আরেকটি স্থান, কচ্ছ, গুজরাটে অবস্থিত, যেটি কোন নদীর তীরে? শাহিকোর নদীর তীরে কিন্তু অবস্থিত। খোঁজ করেন কে? জগপতি যোশী 1964 খ্রিস্টাব্দে।
ঘোড়ার তথ্য কিন্তু এখান থেকে জানা যায়, যে ঘোড়ার ব্যবহার হতো, এই সমস্ত তথ্য এখান থেকে পাওয়া যায়। মানকা, মানকা মানে ওই যে মাটির তৈরি যে জিনিস, তাকে মনকা বলা হয়ে থাকে। সেই মনকা বানানোর কারখানা কিন্তু এখানে পাওয়া যায়। পাথরে ঢাকা কবর কিন্তু এখানে পাওয়া গেছে। কলস সমাধান মানে হচ্ছে অস্থি কলসের ভিতর থাকতো এবং মাটির নিচে রাখা হতো। বর্তমানে যেরকম আমাদের অস্থি ভাসিয়ে দেওয়া হয় কলসের ভিতরে দিয়ে, বা কলস দিয়ে রাখা হয়, তারপর গঙ্গাতে বা অন্য সাগরে নিয়ে ফেলে দেওয়া হয়, বিসর্জন দেওয়া হয়, সেরকমই একটা ব্যবস্থা কিন্তু ছিল, কিন্তু মাটির ভিতরে কিন্তু সেটিকে পুঁতে রাখা হতো। তারপর অন্য আরেকটি স্থান, সেটি হচ্ছে ধোলাবিরা। এটা হচ্ছে কচ্ছ, গুজরাট। এটিও কিন্তু গুজরাটের অন্য একটি স্থান। তারপর কোন নদী? লরি নদীর তীরে কিন্তু অবস্থিত। খোঁজ করেন কে? জগপতি যোশী 1967 থেকে 68 খ্রিস্টাব্দের মধ্যে। খোদাই করেন আর.এস. বিস্ট 1990 থেকে 91 খ্রিস্টাব্দের মধ্যে। তারপর হচ্ছে ধোলাবিরা ত্রিস্তরীয় ছিল, 3টি স্তর কিন্তু এখানে ছিল, মানে সমাজ ব্যবস্থার মধ্যে 3টি স্তর এখানে দেখতে পাওয়া যায়। উপরিভাগ অর্থাৎ দুর্গ, এবং মধ্যভাগ ব্যাপারিক বস্তি বা ট্রেডসম্যান যারা ব্যবসা করতো তারা, এবং নিচলা ভাগ অর্থাৎ বস্তি। আগেও এই জায়গায় ধোলাবিরাতে 3 স্তরীয় অবস্থা কিন্তু পাওয়া যাচ্ছে। ওয়াটার ম্যানেজমেন্টের তথ্য পাওয়া যায়, বাঁধ এবং তালাব এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তারপরে স্টেডিয়াম অর্থাৎ খেলার স্থান, আর সুনামির তথ্যও কিন্তু এখানে পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যাচ্ছে, কোন জায়গায় কি পাওয়া যাচ্ছে একটু মনে রাখবে। প্রথম এগুলো, শেষেরগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু প্রথমে হরপ্পা এবং মহেঞ্জোদারো সেটাই বেশি ইম্পর্টেন্ট। তারপর অন্য আরেকটি স্থান হচ্ছে রোপার। রোপার হচ্ছে পাঞ্জাবে সাতলাঞ্জ নদীর কিনারে কিন্তু এই স্থানটি অবস্থিত। খোঁজ করেন কে? বনওয়ারিলাল। খোদাই করেন যজ্ঞদত্ত শর্মা 1953 থেকে 56 খ্রিস্টাব্দে। তারপর স্বাধীনতার পর খোঁজ করা প্রথম স্থান হচ্ছে রোপার। এতগুলো স্থানের মধ্যে আমার বিশেষ কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট মনে হয়নি, কিন্তু এখান থেকে এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যে স্বাধীনতার পর খোঁজ করা প্রথম স্থান কি? রোপার। রোপার পাঞ্জাব সতলঞ্জ নদীর কিনারে কিন্তু এই স্থানটি অবস্থিত। এই লাইনটা তোমরা একটু খুব ভালো করে মনে রাখবে। তারপর তথ্য হচ্ছে ডিম্বাকার কবর পাওয়া যাচ্ছে, এবং মানুষের সাথে কুকুরকে কবর দেওয়ার একটা নিদর্শন পাওয়া যাচ্ছে। তারপর অন্য একটি স্থান হচ্ছে রাখিগড়ি, হিসার, হরিয়ানা। সরস্বতী নদীর কিনারে এই স্থানটি অবস্থিত। খোঁজ করেন কে? খোঁজ করেন সূর্য ভানকা এবং রাফিফ মোগল 1969 খ্রিস্টাব্দে। তথ্য পাওয়া যায় কি? ভারতে পাওয়া সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান কিন্তু এটি। বেশিরভাগ বড় স্থান কিন্তু পাকিস্তানে বর্তমানে, আর সব থেকে বড় ভারতে পাওয়া স্থানটি হচ্ছে রাখিগড়ি, এটি হচ্ছে সবচেয়ে বড় স্থান। প্রথমে ছিল ঢোলাবিরা, ঢোলাবিরা প্রথমে পাওয়া গিয়েছিল, তাই ওটি ছিল। তারপরে যখন রাখিগড়ি পাওয়া যায় তখন দেখা যাচ্ছে যে ঢোলাবিরার থেকে রাখিগড়িও অনেকটা বড়। তাই এখন বর্তমানে যতদূর খোঁজ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বড় স্থান হচ্ছে রাখিগড়ি। আর কাঠের তৈরি তাঁবুও এখানে কিন্তু পাওয়া গেছে, আর টি আকৃতির যজ্ঞাকার বেদি পাওয়া যায়। মনকা বানানোর কারখানা, আবারও এখানে মাটির তৈরি যে জিনিসপত্র তার কারখানা পাওয়া যায়। লেখরহিত মুদ্রা এখানে পাওয়া যাচ্ছে। মৃত কঙ্কালের ডিএনএ টেস্ট করার জন্য জার্মানিতে কিন্তু পরীক্ষা করা হয়েছে এই জায়গার, ঠিক আছে। তারপরে রংপুর, আহমেদাবাদ, গুজরাট, এটি অন্য আরেকটি স্থান। খোঁজ করেন এম.এস. বস্ত 1931 খ্রিস্টাব্দে। খনন করেন এস.আর. রাও। তারপর কোনো মোহর পাওয়া যায়নি। মোহর বলতে এখানে টাকা, সেই টাকা পাওয়া যায়নি। মাতৃমূর্তিরও এখানে কিন্তু খোঁজ পাওয়া যায়নি। আর চালের ক্ষেতের খোঁজ পাওয়া গিয়েছে এখান থেকে, এবং মোহর হলো স্ট্যাম্প বা সিল। এই স্ট্যাম্প বা সিল কিন্তু এখান থেকে পাওয়া যায়, রংপুর থেকে। তারপর এক স্থান থেকে অন্য স্থানের জিনিস পাঠানোর জন্য যে মোহর ব্যবহার করা হয় সেই মোহরের কথা এইখানে কিন্তু বলা হচ্ছে। তো এইগুলো ছিল বাদবাকি যে আমাদের সিন্ধু সভ্যতার স্থানগুলো। হরপ্পা এবং মহেঞ্জোদারো বাদ দিয়ে অনেক ছোটোখাটো শহর এবং নগরও এখানে দেখা যাচ্ছে। সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কে খোঁজ করেন, কে খোদাই করেন, এবং কি কি পাওয়া গেছে, এগুলোই এখান থেকে ইম্পর্ট্যান্ট। বাদ বাকি তেমন ইম্পর্টেন্ট নেই। আর এখন আর অল্প একটু রয়েছে এই সিন্ধু সভ্যতার মধ্যে, সেইটুকু পড়িয়ে দিলে মোটামুটি আমাদের যে সিন্ধু সভ্যতা সেটা কমপ্লিট। এই ভিডিওতেই আমরা সেটি আলোচনা করে নেব একে একে। দেখো, সিন্ধু সভ্যতার মধ্যে যেটি আর কি মিক্স করে একটা কমন জিনিস পাওয়া যায়, সেই কমন জিনিসগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরা হবে। আর যেভাবে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেল সেই কারণগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো, কে কী বলেছেন। তো এই জায়গায় প্রথমে দেখো, রাস্তা সমকোণে কাটতো সিন্ধু সভ্যতায়। সম্পূর্ণ সিন্ধু সভ্যতাতে এই সিস্টেমটি ছিল,
যে রাস্তা এদিক ওদিক থেকে এসে এবং কোনাকুনি একে অপরের দিকে চলে যেত। তারপর রাস্তা চওড়া ছিল কত? 1.8, 3.6, 5.4 এবং 7.2, 9.0 অর্থাৎ 18 ঘরের নামতা পড়লে কিন্তু এখানে সেই রাস্তার একটা আইডিয়া পাওয়া যাবে যে এমনভাবে হতো। আর বড় রাস্তাগুলো যেগুলো সেগুলো রাজপথ ছিল সবচেয়ে বড়গুলো। তারপর নোংরা জলের নিকাশি নালী কিন্তু এখানে ছিল, নালা ইটের তৈরি আর ঢাকা থাকতো। সিন্ধু সভ্যতার ঘর কোথাও কাঁচা কোথাও পাকা ইটের তৈরি ছিল। কাঁচা মানে রোদে পোড়ানো, আর পাকা বলতে বোঝানো হচ্ছে যে আগুন দ্বারা পোড়া সেই ইটের তৈরি ছিল। আর এখানে নিচে দেখো নালার যে ছবিটা সেটা দেওয়া ছিল, কত উন্নত ছিল তখন। এই দিক থেকে জিনিস এসে এখানে পড়তো এবং সেই নালাগুলো কিন্তু ঢাকা থাকতো, ঠিক আছে, যেন গন্ধ না বেরোয় এবং সুবিধার্থে আর সেগুলো পরিষ্কার করাও হতো এবং দারুণ উন্নতি ছিল, এখনকার মতো মোটামুটি অনেকটাই উন্নত ছিল। তারপর এখানে দেখো রাস্তার সামনের দিকে দরজা কিন্তু এখানে থাকতো না, বেশিরভাগ ক্ষেত্রে রাস্তার সাইডের দিকেই কিন্তু সেই দরজাগুলো থাকতো। মানে সামনে দিয়ে ধরো রাস্তা গেল, তার রাস্তার সামনাসামনি এদিকে দরজা নয়, দরজাটা সাইডে থাকতো এবং আরেকটা রাস্তা এই জায়গায় গিয়ে মেন রাস্তায় গিয়ে মিলতো। মানে অনেকটা যে আবরু রক্ষার একটা ব্যবস্থা, সেই আবরু রক্ষার ব্যবস্থা কিন্তু এই সিন্ধু সভ্যতার মধ্যে ছিল। তারপর ইটের আকার কীরকম ছিল দেখো, 1:2:4 এরকমভাবে ছিল, 1:2:4 ছিল। অর্থাৎ মোটা যদি ধরো যে 1 থাকতো, 1 ইঞ্চি মোটা থাকলে 2 ইঞ্চি চওড়া থাকতো এবং লম্বায় থাকতো 4 ইঞ্চি, ঠিক আছে। এরকমভাবে এর হিসাব হতো 1:2:4, এই হিসেবে ইটের আকারগুলো ছিল। আর এই জায়গায় সামাজিক জীবন কীরকম ছিল? পরিবার ছিল মাতৃতান্ত্রিক বা একল বা নিউক্লিয়ার, বেশিরভাগগুলো জায়গাতেই, কোনো কোনো জায়গায় নিদর্শন পাওয়া গেছে, দু এক জায়গায় নিদর্শন পাওয়া যায়নি। আর মনোরঞ্জন কী কী ছিল? পাশা খেলার নিদর্শন পাওয়া যায় লোথাল এবং মহেঞ্জোদারোতে কি পাশা খেলার নিদর্শন পাওয়া গেছে এবং পশুর লড়াই কিন্তু হতো। এগুলো ছিল মনোরঞ্জন, অর্থাৎ খুব আকর্ষণীয় খেলা যেগুলো দিয়ে মানুষ মনোরঞ্জন করতো, মনোরঞ্জন হতো মানুষের, সেইগুলো খেলা ছিল। কী ছিল? পাশা খেলা এবং পশুর লড়াই। তারপর হরপ্পা সিন্ধু সভ্যতার সময়কাল, এখানে নানা জায়গা থেকে নানান লোকে মন্তব্য করেছেন এবং দিয়েছেন, সবগুলো এখানে তোমাদের সামনে দেওয়া আছে, এগুলো পরীক্ষাতে আসে। দেখো জন মার্সেল অনুযায়ী 3250 বিসি থেকে 2750 বিসি এই সময় পর্যন্ত এই সিন্ধু সভ্যতার সময়কাল। তারপর আর্নেস্ট মেকে ওনার 2800 বিসি থেকে 2500 বিসি পর্যন্ত এই সিন্ধু সভ্যতার সময়কাল। এবং এনসিইআরটি যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সিলেবাসে রয়েছে সেটা 2500 থেকে 1800 বিসি পর্যন্ত। যেগুলো সেন্ট্রাল পরীক্ষা হবে সেগুলো তোমরা কিন্তু এই 2500 থেকে 2800 এখানে দেবে, বাকিগুলো দেবে না, কারণ তারা অ্যান্সার যখন নেবে এনসিইআরটি হিসেবে নেবে। তারপর সি অর্থাৎ কার্বন 14 হিসেবে 2300 থেকে 2750 বিসি পর্যন্ত এই সিন্ধু সভ্যতার যে সময়কাল। আর এই হরপ্পা বা হরপ্পা সভ্যতার যে পতন হয় সেই পতনের কারণটা কি? এখানে নানানজন নানান কারণ দেখিয়েছেন, কারণ এবং অন্যদিকে দেখো ব্যক্তিদের নাম আমি এখানে তুলে ধরেছি। আর্যদের আক্রমণ এই কথা বলেছে গার্ডন চার্লস এবং উইলার এবং রামপ্রসাদ। আর বন্যার কারণে হরপ্পা সভ্যতার পতন হয় কে বলেছেন? জন মার্শাল, আর্নেস্ট মেকে, রঙ্গনাথ রাও। তারপর নদীর রাস্তা বদল হওয়ার কারণে মাধব স্বরূপ স্বামী এই কথাটি বলেছেন যে নদীর রাস্তা বদল হয়ে গেছে, তার ফলেই কিন্তু এই হরপ্পা সভ্যতা আস্তে আস্তে পতন ঘটে। ভূমিকম্পের কারণে হয়েছে এই কথা বলেছেন দয়ারাম সাহানি, কারণ তিনি দেখেছিলেন ঘরের ওয়াল ফাটা ছিল, তাই ভেবেছেন যে ভূমিকম্পের কারণে হরপ্পা সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে। তারপর আকাল বা জলবায়ুর পরিবর্তন এই কথাটি বলেছেন আর.এল. স্ট্যান্ড বা আমলানন্দ ঘোষ, এরা দুজনে কিন্তু বলেছেন আকাল বা জলবায়ুর পরিবর্তনের কারণে হরপ্পা সভ্যতা পতন ঘটে। তো এই ছিল আমাদের যে সভ্যতা, সেই সিন্ধু সরস্বতী সভ্যতা সম্পর্কে সমস্ত আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এগুলো সব খাতার মধ্যে তোমাদের নোটের মধ্যে নিয়ে নিও। তারপরে পরবর্তী যে আমরা অন্য আরেকটা চ্যাপ্টারে ঢুকে যাব সেটা হচ্ছে আমাদের বৈদিক সভ্যতা। এইবার আমরা ধীরে ধীরে বৈদিক সভ্যতা সম্পর্কে বিস্তারিত সব আলোচনা করব। সমস্তগুলো নোট করে নাও, এখানে সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার বিষয় অনুযায়ী। তোমরা যদি স্টেটের পরীক্ষা দাও এবং সেন্ট্রালের পরীক্ষা দাও দুটোতে আলাদা, আর কতটা অথেন্টিক আমি তথ্য দিচ্ছি তোমাদেরকে সেটা তোমরা বুঝতে পারবে এখানে নোটসগুলো পড়ো। এবং সেন্ট্রাল বা কোনো স্টেটের পরীক্ষার
PYQs, ঠিক আছে, PYQ সেগুলো সলভ করার চেষ্টা করো। যদি দেখো যে পুরনো প্রশ্ন তোমরা সলভ করতে পারছো, তাহলে মনে রাখবে যে এই ডাটাগুলো খুবই অথেন্টিক। তো দেখা হচ্ছে পরবর্তী সময় আরও অন্যান্য যে ভিডিও আর এখানে যে চ্যাপ্টারগুলো একে একে আলোচনা হবে, সমস্তগুলো তোমরা কিন্তু নোট করে নিও। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওকে সম্পূর্ণ করে দেখার জন্য। আর যদি ভালো লাগে শেয়ার করে দিও, আর ভালো লাগলে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।